আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সাভারের বাইপাইলে ৩.৩ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত। সকাল 10:36 আঘাত হানে, জানিয়েছে আবহাওয়া অফিসের ভূমিকম্প গবেষণা কেন্দ্র। ভূমিকম্পে নিহতদের গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। লক্ষ্মীপুর কিশোরগঞ্জে 2 ছেলের সাথে সমাহিত হলেন বাবারা। হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। খেয়াল ছিল না যে কিভাবে কোন জায়গায় দৌড় দিব, তো ওইভাবে যে উল্টায় পড়ে গেছে। অপরিকল্পিত শহর, যার কারণে এরকম দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। শিগগিরই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা জানালেন রাজউক চেয়ারম্যান। কষাইটুলিতে রেলিং ভেঙে পড়া ভবন মালিককে নকশা দেখাতে 7 দিন সময়। আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। ত্রয়োদশ না চতুর্দশ নির্বাচনে ফিরবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এ নিয়ে আইনজীবীদের মধ্যে মতভেদ। সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাল্টে যেতে পারে অনেক কিছু। অ্যাপিল ডিভিশন এই কথা বলেননি যে আগামী সংসদ নির্বাচন যেটাতে হবে সেটাতে এই বিধান কার্যকরী হবে না, এই কথা তো বলেননি। 2-এর ক পরিচ্ছেদ যেটি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনার জন্য ছিল, সেটা পুনরুজ্জীবিত হবে। বিষয়টি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন যখন হবে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আজ শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস বলছে সকাল 10:36 12 সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আবহাওয়াবিদ মোহাম্মদ রুবায়েত কবির জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিল 3.3 এবং উৎপত্তিস্থল বাইপাইল। আজকে সকাল 10:36 ঢাকার বাইপাইলে একটা ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পটির মাত্রা ছিল 3.3। এটা একটা মাইনর ক্যাটাগরির ভূমিকম্প। এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আছে, এটা থেকে এটার দূরত্ব হলো 29 কিলোমিটার উত্তর পশ্চিমে। তো সকাল 10:36 36 মিনিট 12 সেকেন্ডে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সেটি মূলত ঢাকার যে আবহাওয়া অধিদপ্তর সেটি থেকে 29 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য এমনটাই জানা গেছে এবং সেটি ঢাকার বাইপাইলে যে অনুভূত হয়েছে এবং সেটি রিখটার স্কেলের মাত্রা ছিল 3.3। এমনটাই কিন্তু জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের যিনি আবহাওয়াবিদ এবং গবেষণা কেন্দ্রের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে গতকালকের যে ভূমিকম্পের যে প্রকোপ, তারপরে যে আজকের এই ভূমিকম্প, সেটি মূলত আফটার শকই হতে পারে এবং যেমনটি ধারণা করছিলেন বিশেষজ্ঞরা যে এই বড় আকারের ভূমিকম্পের পরে কিন্তু বেশ কয়েকটা আরো ছোট ছোট ভূমিকম্প কিংবা আফটার শক হতে পারে। এটা এই ভূমিকম্পটি তারই একটি প্রমাণ এবং তিনি বলছিলেন যে এমন আরো ভূমিকম্পের সংখ্যায় কিন্তু প্রতিনিয়ত তারা সেটিকে পর্যবেক্ষণে রাখছেন, যেন ছোটখাটো যে কোনো ভূমিকম্প তারা নির্ণয় করতে পারেন এবং পাশাপাশি সবাইকে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন। যে এলাকা থেকে আসলে ভূমিকম্প অনুভূত হয়েছে সেই এলাকার বেশ কয়েকজনের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে ভূমিকম্পের মাত্রাটা এতটা কম হওয়ার কারণে তারা অনেকেই হয়তো সেটি অনুভব করতে পারেনি। রাজধানীর বংশালে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে নিহত বাবা ছেলে আব্দুর রহিম ও রিমনের দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরের নিজ গ্রামে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আরেক পিতা পুত্র দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাফির মরদেহ পৌঁছেছে বগুড়ায় তার গ্রামের বাড়িতে। দুপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে তার। রাজধানীর বংশালে মাংস কিনতে বাবা আব্দুর রহিমের সাথে দোকানে গিয়েছিল 13 বছরের ছোট্ট রিমন। শুক্রবারের ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে সেখানেই মৃত্যু হয় তাদের। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মরদেহ পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা। গাড়ি থেকে বাবা ছেলের মরদেহ নামানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক। পরে বেলা 9টায় সদর উপজেলার বশিকপুর গ্রামে আস-সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে হয় তাদের জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় পিতা পুত্রকে। আমার ভাই গতকালকে সকাল 10:15 সময় বাসা থেকে বের হয়। ভূমিকম্প হয় 10:36 কি 37। তখন আমার ভাই এবং আমার বাতিজা 2জন স্পট ডেটে মারা যায়। গতকালকে যে ঘটনাটি ঘটছে এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা
আমরা আশা করব ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ভূমিকম্পের সময় নরসিংদী পলাশের গাবতলী এলাকায় পরিবারের সাথেই ছিলেন দেলোয়ার হোসেন। এ সময় একতলা ভবনের সিলিং ধসে গুরুতর আহত হন দেলোয়ার ও ছেলে ওমর। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এরপর নরসিংদীতে প্রথম নামাজে জানাজা হয় বাবা ছেলের। পরবর্তীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে। দ্রুতই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। রাজধানীর বংশালের কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঢাকার সব ভবনের তথ্য নেওয়া হচ্ছে। এ সময় তিনি ভবন মালিকের স্ত্রীর সঙ্গে কথা বলেন। রাজুক চেয়ারম্যান বাড়ির নকশা চাইলে দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী। চেয়ারম্যান জানান, 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করা হবে। ভূমিকম্পের পর থেকে পলাতক পুরান ঢাকার কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা। 7 দিনের সময় দেওয়া হলো। আপনি এই 7 দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন, করে এটা আমার অফিসাররা আসবে। আপনি ফোন নাম্বার রাখো, ফোন নাম্বার নেন, আপনি দিবেন। আর না হলে আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। উচ্চ আদালতের রায়ে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, কিন্তু এটি কার্যকর হবে কিভাবে? রায়ের পর এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহলের সময় নিয়ে বিভক্ত মত আছে আইনজীবীদের। কেউ বলছেন রায়ের পর থেকে এটি কার্যকর, কেউ বলছেন এই ব্যবস্থা কার্যকর হবে 14th সংসদ নির্বাচন থেকে। জুলাই সনদ ইস্যুতে গণভোট, সংবিধান সংস্কার সহ নানা ইস্যুতে এই রায় পরবর্তী সংসদে প্রভাব ফেলবে বলেও মত দিয়েছেন কোনো আইনজীবী। তবে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা ওলট পালট করে দিতে পারে অনেক কিছুই, বলছেন আইনজীবীরা। সংসদীয় গণতন্ত্রে ফেরার পর সরকার পরিবর্তনের পদ্ধতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা। 3 নির্বাচন অনুষ্ঠানের পর আবারও আইনি পন্থায় বাতিল হয় এই পদ্ধতি। ফলে পরের 3টি নির্বাচন হয় দলীয় সরকারের অধীনে, যার সঙ্গী নানা বিতর্ক। বাতিল হওয়ার প্রায় 2 যুগ পর আদালতের রায়ে সংবিধানে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে, এর বাস্তবায়ন কিভাবে এবং কবে থেকে? আপনি এই কথা বলেননি যে এটা কোন সংসদ নির্বাচনের জন্য এটা কার্যকরী হবেন। বলেছেন ইমিডিয়েট প্রসপেক্টিভলি এটাকে অপারেশন দেওয়া হবে। প্রসপেক্টিভলি অপারেশন মানে হচ্ছে আজকের থেকে। সুতরাং অ্যাপিলেট ডিভিশন এই কথা বলেননি যে আগামী সংসদ নির্বাচন যেটাতে হবে সেটাতে এই বিধান কার্যকরী হবে না, এই কথা তো বলেননি। 2 ক পরিচ্ছেদ যেটি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনার জন্য ছিল, সেটা পুনরুজ্জীবিত হবে এবং একই সঙ্গে আপনার এই বিষয়টি কার্যকর হবে 14th সংসদ নির্বাচন যখন হবে। 13th সংসদ নির্বাচন এই ব্যবস্থায় হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে এই 2 জ্যেষ্ঠ আইনজীবীর একজন বলছেন, রায়ের পর চাইলেই এই পদ্ধতি কার্যকর করা সম্ভব। অপরজন মনে করেন, সাংবিধানিক সংকট এড়াতেই 14th নির্বাচন থেকে এটি কার্যকর, নিরাপদ।